সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা মূলত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এবং অনুষ্ঠানের পরের অংশে আমরা শ্রীলঙ্কার পরিস্থিতির নিয়ে খানিকটা কথা বলবার চেষ্টা করব। দর্শক, শুরুতেই আমরা আমাদের যে এখনকার অর্থনৈতিক অবস্থা তার কিছু সমীক্ষা এবং হিসেব নিকেশ দেখে নেব। তবে তার আগে আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি সাবেক সভাপতি সিপিবি, এবং আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, তিনি সাবেক পরিচালনা পর্ষদ সদস্য বাংলাদেশ ব্যাংক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, মূল্যস্ফীতির কথা যেমনটা বলছিলাম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা পরিসংখ্যান এর মধ্যেই দিয়েছে, যেটা নিয়ে গতকালকে থেকেই কথা হচ্ছে আমাদের মূল্যস্ফীতির অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি রেকর্ড ছাড়িয়ে গেছে, প্রায় 9-10 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সেখানে এখন আমাদের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.56, যেটা গত বছরের এপ্রিলে 2021-এর এপ্রিলেই ছিল 5.56। এর পাশাপাশি এটা হচ্ছে সার্বিক মূল্যস্ফীতির চিত্র। খাদ্য মূল্যস্ফীতি, অর্থাৎ প্রতিদিনে সাধারণ মানুষ যে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি শিকার হন, তার অবস্থা এর চেয়েও বেশ খানিকটা খারাপ। 5.57 ছিল গত বছরের এপ্রিলে, সেটা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 8.73। এখন যদি এ দুটোর একটা তুলনামূলক বিচার আমরা করি, সেটা আপনাদেরকে দেখাতে চাই। এখানে দুটো গ্রাফ আপনারা দেখছেন। সেখানে কমলা রঙে যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের খাদ্যের মূল্যস্ফীতি, এবং এর পাশাপাশি নীল রঙে রয়েছে আমাদের সার্বিক মূল্যস্ফীতি। শেষের দিকে এই বছরের গোড়া থেকে বেশ খানিকটা বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে এসে খাদ্যের মূল্যস্ফীতি বেশ খারাপভাবে উঠে এসেছে। অর্থাৎ প্রতিদিনই আমরা যেটা আসলে অনুভব করেছি গত কয়েকটা মাস ধরে, যে আমাদের খাদ্যের দাম আসলে অনেকটাই বেড়েছে। এই প্রসঙ্গেই শুরুতেই জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আসতে চাই। অনেক সময় আসলে সংখ্যা মানুষ বোঝে না, কিন্তু বাজারে গেলে আমরা আসলে টের পাই কি হচ্ছে। এটা সরকারি তথ্য। অনেক অর্থনীতিবিদ মনে করেন এটি আসলে বাস্তব অবস্থা প্রতিফলন ঘটায় না, বরং এই মূল্যস্ফীতি আসলে 10-এর উপরে চলে গেছে বেশ আগেই। আপনার বিশ্লেষণ শুনতে চাই এ নিয়ে। ধন্যবাদ। মূল্যস্ফীতি আমাদের একটা ক্রনিক একটা বোঝা হিসেবে জনগণের উপরে এবং জাতির স্বার্থের উপরে চেপে বসে আছে। কিন্তু যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো একেবারে সাম্প্রতিক সময়ে এটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করেছে যে সমস্ত সামাজিক কাঠামো, বন্ধন, সমস্ত কিছু কিন্তু তছনছ হয়ে যেতে পারে। প্রথম কথা, এটা সাধারণ মানুষের বোঝার জন্য আমি বলছি, মুদ্রাস্ফীতি যদি আমরা ধরেও নেই যে 5.5%, যেটা ছিল এপ্রিল মাসে 21 সালে, তাহলে পরে মানুষের আয় যদি সমপরিমাণ না বাড়ে এবং প্রত্যেকটা মানুষের যদি আয় সমপরিমাণে না বাড়ে, তাহলে পরে কিন্তু সেই মানুষটার প্রকৃত আয় কমে গেল, অর্থাৎ ক্রয় ক্ষমতা কমে গেল। এটা একটা সাধারণ বুদ্ধিতে আমরা এটা বুঝি। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের আয় কিন্তু বাড়ছে না। বিশেষ করে শতকরা যে 90 জন মানুষ সাধারণ খেটে খাওয়া জনগণ, তাদের আয় একই লেভেলে থাকছে কিংবা পড়ে যাচ্ছে টাকার পরিমাণে, এবং সেটাকে যদি আমরা ক্রয় ক্ষমতার পরিমাণে আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে ক্রয় ক্ষমতাও তার কমে যাচ্ছে। অর্থমন্ত্রী বলছেন যে এই যে এক মাসের, জুন মাসের হিসেব যেটা বলছে যে খাদ্যের মুদ্রাস্ফীতি এখন 8.3 চলে গেছে, তিনি বলছেন যে এটা এক মাসের এইভাবে হিসেব করলে চলবে না, গোটা বছরের গড়টা হিসেব করতে হবে। তাহলে পরিসংখ্যান ব্যুরো এই ধরনের হিসাব দিচ্ছে কেন? সেটা তো সরকারি একটা সংস্থাই। না না না, এটা তো হলো যে কোনো সংখ্যাতত্ত্ব সম্পর্কে যে মতবাদ এবং যে সায়েন্স, এটা তো একটা বিজ্ঞান। সেই সম্পর্কে যেগুলো আছে যে এটা আমি খণ্ডে খণ্ডে এটাকে পরিমাপ করব, আবার যখন বছর শেষে সেটাও আমরা করব। কিন্তু যদি মানুষকে প্রবোধ দেওয়ার জন্য, যে অবস্থা ভয়াবহ নয়, এইটা যদি সরকার করে, তাহলে পরে আমি বলবো যে সরকার একই সঙ্গে দুইটা অপরাধ করছে। খেয়াল করলে দেখবেন, এখানে আরেকটা পয়েন্ট আমি সামনে আনতে চাই বোঝার জন্য। সাধারণ মুদ্রাস্ফীতির পরিমাপ যদি 6% হয়, আর খাদ্য মূল্যস্ফীতির পরিমাণ যদি 8% হয়, তাহলে পরে আমাদের বুঝতে হবে যে জনসংখ্যার যেই অংশটা তাদের আয়ের বেশিরভাগ পরিমাণ খাদ্যশস্যের পেছনে খরচ করে, তাদের উপরে কিন্তু বোঝাটা পড়ছে
আপেক্ষিকভাবে অনেক বেশি। এবং স্বাভাবিক সময়ে যেমন নাকি আমাদের আয় বৈষম্য ক্রমাগতভাবে বাড়তে থাকে, যে কোনো অর্থনৈতিক বিপর্যয় এবং বিপদের সময়, এই ধরনের দুর্যোগের সময় আমরা সবসময় দেখতে পাই যে এই একটা অন্যতম কারণ যেটার ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আয় বৈষম্য কিন্তু বাড়ছে। আপনি এই যে ডায়াগ্রামটা দেখালেন, সেখানে শেষ 2 মাসে নীল রেখাটা সঙ্গে এই লাল রেখাটার যে দূরত্ব, সেই দূরত্ব আগে যতখানি ছিল এখন কিন্তু আরো বেড়ে গেল। কিন্তু লাল রেখাটা এফেক্ট করছে কিন্তু সাধারণ মানুষকে, যারা খালি তাদের হয়তো অনেকেই ইনকামের 100% তো বটেই, তাতেও কুলায় না এবং সবটাই সে খাদ্যশস্য এইটার জন্য ব্যয় করে থাকে। সুতরাং এখানে বৈষম্যের প্রশ্নটাও একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রমিনেন্ট হয়ে আমাদের সামনে চলে আসে। ডক্টর আহমেদ, আপনার কাছে আসি। খাদ্য মূল্যস্ফীতিও যখন আমরা বলি, খাদ্যের নানান ধরন আছে এবং এটা তো সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতির হিসেব করা হচ্ছে, কিন্তু ধরুন চালের ওপর মানুষের নির্ভরশীলতা অনেক বেশি এবং আরও বেশ কিছু জিনিস, তেলের মূল্যস্ফীতি যদি আমরা ধরি সেটা হয়তো আরও অনেক বেশি হবে এই তুলনায়। এই যে হিসেবটা দেয়া হচ্ছে সেটাও কি যথেষ্ট প্রতিফলিত করছে আমাদের বাস্তব অবস্থাকে, নাকি এর চেয়েও কঠিন অবস্থার মুখে আসলে মানুষ পড়ছে যখন তার প্রত্যেক দিনের প্রয়োজন মেটাতে তাকে বাজারে যেতে হচ্ছে? আমাদের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যেই ডাটাগুলা আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসছি, কেউ কিন্তু এটা বিশ্বাস করে না। মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এটা, সেটা হলো আপনার এটা বিশ্বাস করে না এবং সবাই ধরে নেয় যে যা ওই ডিপার্টমেন্ট বলতেছে তার থেকে মিনিমাম 2% আপনাকে বাড়ায় ধরতে হবে। তাইলে এখানে যদি 8 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 ছাড়িয়ে যাচ্ছে। 10 ছাড়িয়ে যাচ্ছে। তার মানে কি আপনার যে খাদ্য মূল্যস্ফীতির মধ্যে খাদ্যের যে ধরন, সেটা সাধারণ মানুষ এবং চাকরিজীবী এবং নিম্ন আয়ের লোক, তাদের খাদ্য এটা কিন্তু তাদের মধ্যে ইম্পোর্ট কন্টেন্ট হলো তেল, সয়াবিন তেল এই জাতীয় জিনিসগুলা। তারপরে তারা কিন্তু ইম্পোর্টের ওইটাতেই ইম্প্যাক্ট করে। আর কিন্তু শহরে যারা থাকে, বাকি বাংলাদেশে বলা হয় যে শহরে 20% লোক থাকে, গ্রামে 80% লোক থাকে। তাহলে ওই যে লোকগুলা তাদের যে খাওয়া, সেটার মধ্যে কিন্তু আপনার যে বাড়তি আছে। আর এইদিকে হলো ইম্পোর্ট বেস যারা, তারা আমরা যারা শহরে থাকি, এর মধ্যে সবাই না, একটা স্পেশাল গ্রুপ অফ পিপল যাদের ইনকাম বেশি, তারা ইম্পোর্ট বেস জিনিস ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আপনার ইম্পোর্ট বেস ক্ষেত্রে এই দুইটার অ্যাভারেজ মিলে ওনারা এটা করেছেন যে খাদ্য মূল্যস্ফীতির যেটা বাইর করছেন। কিন্তু যদি আপনি গ্রুপ ওয়াইজ, সেকশন ওয়াইজ ইনকাম গ্রুপ অনুযায়ী ভাগ করেন, তাহলে দেখা যাবে যে গরিব লোকরা সবচেয়ে আপনার বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আপনার তারা কিন্তু গ্রামে গরিব লোক বেশি থাকে, শহরেও যারা বস্তিতে থাকে, তারপর শহরে যারা নিম্ন আয়ের লোক যারা আছে, ওনারাও কিন্তু আপনার এই ক্যাটাগরিতে পড়েন। সেই ক্ষেত্রে তারা তাদের একটা মানে তাদের উপরে তাদের সেই হিসেবে কিন্তু ইনকাম, যেটা উনি বললেন যে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বললেন যে তাদের যে ইনকাম, সেই ইনকাম তো প্রপোর্শনেটলি বাড়ছে না। দিস মিনস এটা যে গ্যাপ, ইনকাম ইনইকুয়ালিটির যে গ্যাপটা, এটা ওই যে ওই কার্ভটা কিন্তু আপনার কিন্তু ডিস্টেন্স যখন উপর দিকে যাচ্ছে, সেখানে কিন্তু ডিস্টেন্সটা বাড়তেছে। তার মানে ইনইকুয়ালিটি বাড়তেছে। তো এই যে বাড়তিটা, সেই বাড়তিটা আপনার মোর দ্যান 80% লোকের ঘাড়ের উপরে পড়তেছে এটা। সেই ক্ষেত্রে আমাদেরকে এইটা হলো একটা অনেকটা ডায়াবেটিসের মতন। মানুষের যেরকম ডায়াবেটিস হলে এটা যদি সে নিয়ন্ত্রণ না করে, তাহলে কিন্তু আপনার একটা সময় এসে তার হাইপো হয়, অন্য কিছু হয়। তারপরে এখানেও আপনার এই মুদ্রাস্ফীতিটাকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন প্রপার ওয়েতে এবং কেয়ারফুল ওয়েতে, এটা নিয়ে হেলাফেলা করা ঠিক না, এটাকে অ্যাড্রেস করা। কিন্তু তাহলে অর্থমন্ত্রীর বক্তব্য আমরা কি বুঝবো? তিনি স্পষ্টতই বলছেন যে এটা সারা বছরের পরে গিয়ে হিসাব করতে হবে। এখন এই যে গণমাধ্যম যেভাবে এটাকে তুলে ধরছে, সেটা আসলে যৌক্তিক হচ্ছে না। আপনি কি বছরের শেষে তো যাবেন, কিন্তু এটা তো আর নতুন কোনো জিনিস আবিষ্কার হবে না। এই রেজাল্টটা তো এটা কিউমুলেটিভ ওয়েতে, ধরেন আপনি যদি ডেইলি করেন, উইকলি করেন,
ফোর্টনাইটলি করেন, মান্থলি করেন, 6 মান্থলি, 3 কোয়ার্টারলি করলেন, 6 মান্থলি করলেন, অ্যাট দ্য এন্ড অফ দি ডে রেজাল্ট কী হবে? সেই রেজাল্ট তো ওইটাই হবে, যেটা উনি যেটা বলতেছেন এটা তো হবে, কিন্তু এই যে টাইম টু টাইম, মাস থেকে মাসে, এটার ইম্প্যাক্ট এটাতে পড়বে না সেলিম ভাই? এটার ইম্প্যাক্ট তো এটার ভিতরে টোটাল রেজাল্টে যায়, লাস্ট রেজাল্ট আসে। এখানে কতগুলো আলোচনা হচ্ছিল যে যখন এইভাবে আপনার যে মুদ্রা তার দাম পড়তে থাকে ডলারের বিপরীতে বা মূল্যস্ফীতি বাড়তে থাকে, তখন যে আমাদের বেঁধে দেয়া 6-9 একটা সুদের হার ধরে দেওয়া হয়েছে ব্যাংকে, সেখানে এক ধরনের পরিবর্তনের প্রয়োজন হয়। IMF থেকেও সেই ধরনের এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যে 6-9 ধরে বসে আছি এখন পর্যন্ত, যেটা করার সময় আসলে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল যে এটা আসলে বাজারের উপর নির্ভর করে হওয়া উচিত, সেই জায়গায় কি এই মুহূর্তে কাজ করার প্রয়োজন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে তো এরই মধ্যে এই সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এই যে এটা আপনি যদি বেঁধে দেন তাহলে কিন্তু আপনার এটা ইট উইল নট ওয়ার্ক। কোনো দেশে এটা ওয়ার্ক করে নাই, এবং সেটাকে আপনাকে টাইম টু টাইম, কোয়ার্টারলি, 6 মান্থলি এটা এক্সপিরিয়েন্স দেখে আপনাকে কিন্তু এটা অ্যাডজাস্ট করা উচিত। আদারওয়াইজ এটা হবে কি, একটা সময় এসে এটার কিন্তু ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়বে লোন গ্রোথের উপরে, অপরদিকে সেভিংসেও মানুষ ইন্টারেস্টেড হবে না, এবং এটাতে মানিটা ডাইভার্ট হবে শেয়ার মার্কেটের দিকে। এই সিস্টেমের মধ্যে দিয়া মানুষ যখন বিতক্ত হয়ে 6% ডিপোজিট, সেখানেও তো আবার দরপতন ঘটছে 6% না, 6%, কিন্তু ওইটা তো আরেক সাইড। কিন্তু এইটা আপনাকে দেখতে হবে, এখান থেকে যে এই সবাই তো আর ফটকা ওই শেয়ার বাজারে যাবে না, ওই বিজনেসে তারা অনেকে যাবে না, মানুষে অনেকে সেভিংস বন্ড কিনবে, তারপর কিনবে, সঞ্চয়পত্র রাখবে, এইগুলো রাখবে। কিন্তু সেইটা আপনি যদি নিয়ন্ত্রিতভাবে ইন্টারেস্ট রেটটাকে রাখেন, একটা ক্যাপ দিয়ে রাখতে পারেন। ক্যাপটা থাকবে, ব্যান্ড থাকবে, এত থেকে এত, এত থেকে এত লোয়েস্ট, এত থেকে এত উপরে, এত থেকে এত, এর বাইরে যাবে না, এর মধ্যেই তখন আপনার ফিক্সড হবে। এবং সেখানে আপনার এখন তো আপনার ইন্টারেস্ট রেট অনেক দেশেই কিন্তু বাড়াচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ানোর কারণে তো সারা পৃথিবীতেই তার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের এখানেও রিভিশন করতে হবে এবং তাড়াতাড়ি এটা করা উচিত। এবং ধরেন ঘটনা ঘটে যাওয়ার আগে মানে সবসময় খালি চিন্তা করলো যে কি হলো না হলো, কিন্তু পরে দেখা গেল হয়ে যাওয়ার পরে এখন আপনার তো রিয়াকশনেরই কাজ হচ্ছে, ইটস নট এ প্রোঅ্যাক্টিভ। আগে থেকে আমি আন্দাজ করি, যদি প্রিডিক্ট করি, যদি এটাকে আমি অ্যাডজাস্ট করি, ইন দ্যাট কেস ইজ বেটার। জি, একটু খেলাপি ঋণের প্রসঙ্গে এবারে চলে আসতে চাই। খেলাপি ঋণ নিয়ে নতুন এক ধরনের সিদ্ধান্তে আসলে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আসা হয়েছে। তার আগে আসলে খেলাপি ঋণের আগের অবস্থাটা কি ছিল সেটা একটু দেখে নিতে চাই। করোনার সময় আসলে ব্যবসায়ীরা এক ধরনের চাপের মধ্যে পড়েছেন, সেটা বিবেচনায় সে সময় বেশ কিছু ছাড় দেয়া হয়েছিল। আমরা ওয়ালে দেখতে পাচ্ছি সেখানে যে কাজ হয়েছিল, বিভিন্ন গণমাধ্যম বলছে যে তাতে কাজ আসলে তেমন কিছু হয়নি, কারণ ছাড়ের ফলে খেলাপি ঋণ বেড়ে গেছে 19.3% এবং তার পরিমাণটা আসলে দাঁড়িয়েছে 14,000 কোটি টাকা। এটা নিয়ে নতুন যে ছাড়গুলো দেয়া হয়েছে সে প্রসঙ্গে খানিকটা আসতে যাচ্ছিলাম। এখানে বলা হচ্ছে আগের যে নিয়ম ছিল সেখানে 10 থেকে 30% মতো একটা টাকা জমা দিয়ে আসলে এই খেলাপি ঋণটাকে পুনঃতফসিল করে নেওয়ার এক ধরনের সুযোগ ছিল, সেটা কমিয়ে দেওয়া হয়েছে এবার 2.5 থেকে 4% মধ্যে এই টাকাটা জমা দিলে হয়ে যাচ্ছে। আগে সময়সীমা ছিল সর্বোচ্চ 2 বছর, এখন সেটাকে নামিয়ে আনা হচ্ছে 5 থেকে 8 বছরে, অর্থাৎ আরও বেশি সময়ে ব্যবসায়ীরা পাচ্ছেন। অর্থনীতিবিদরা আসলে কি ভাবছেন এটা নিয়ে, দৈনিক সমকালের একটা প্রতিবেদন, তার একটা ছোট্ট অংশ পড়ে শোনাতে চাই আপনাদেরকে। একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সমকালকে বলেছেন, এমনিতেই একটি শ্রেণীর ব্যাংকের টাকা ফেরত দেয় না, আরেক শ্রেণী আছে যারা ঋণ ফেরত না দেওয়ার নানা ছুতো খোঁজে। ব্যাংকগুলো চাপাচাপি করে কোনো মতে টাকা আদায় করার জন্য। নতুন নির্দেশনার ফলে খেলাপির সুযোগ বাড়ল, নিয়মিত ফেরত দেন এরকম অনেকেই আর ব্যাংকে টাকা দিতে চাইবেন না, তারা পুনর্গঠন করবেন, পুনঃতফসিল সুবিধা নেবেন, গ্রেস পিরিয়ড নেবেন এবং নতুন করে আরও ঋণ নেবেন। এভাবে বড় অঙ্কের টাকা আটকে দিয়ে ব্যাংকগুলোকে বিপদে ফেলবেন। নিয়ন্ত্রক সংস্থার এত শিথিলতা কখনো কাম্য নয়, ঋণ ফেরত না আসায় ব্যাংকগুলো তারল্য সংকটে পড়তে পারে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের আসলে স্বার্থ রক্ষা করবার কথা, কাদের স্বার্থ আমরা রক্ষা করছি? আমাদের গোটা অর্থনৈতিক ব্যবস্থাই একটা চরম মানে কন্ট্রাডিকশনের ভেতরে চলছে, এবং যেই
আদর্শ এবং দর্শন নিয়ে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম, তার বিপরীতমুখী ধারায় আমাদের অর্থনীতিকে পরিচালিত করা হচ্ছে। আমি নিজে এবং বর্তমান প্রধানমন্ত্রী এবং আরও আমি ওর নাম বলে বাড়াতে চাই না, আমরা সবাই কি রাস্তায় স্লোগান দেই নেই, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু সেই স্লোগান এখন কোথায় গেল? এখন বলা হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করলে যে না, সম্পদ কেন্দ্রীভূত হওয়ার সুযোগ করে দেন, এবং সেটা এক সময় চুয়ায় পড়তে পড়তে গরিবের কাছে যাবে, ট্রিকল ডাউন ইকোনমি যেটাকে বলা হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এখন বাম জোটের বৈঠক হয়েছিল, আমি বলেছিলাম যে ওইটা ট্রিকল ডাউন করে নিচে আসবে না, তো মাঝখানে এটা চলে যাবে কানাডায়, চলে যাবে সুইজারল্যান্ডে, চলে যায় মালয়েশিয়ায়। আর আপনি এই টাকা জমার জন্য কতিপয় লুটেরা ধনিকের হাতে না দিয়ে এইটা যদি আমার গার্মেন্ট শ্রমিকের কাছে দেন, আমি গ্যারান্টি দেবো একটা পয়সা দেশের বাইরে যাবে না। আপনি খেলাফি ঋণের কথা তুলেছেন, এবং এইটার সঙ্গেই জড়িত হলো অর্থ বিদেশে পাচার হওয়ার বিষয়টা। এই কথাকে আমরা ভুলে যাব আমাদের ইতিহাসে, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে একটা বড় যুক্তি ছিল, সম্পদ তৈরি হয় পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে, এটা পাচার হয়ে যায় ভারতবর্ষে। তখন আওয়ামী লীগ একটা পোস্টার ছাপিয়েছিল, এখন আমার মনে আছে, একটা গরু, পূর্ব পাকিস্তানের ম্যাপ আর পশ্চিম পাকিস্তানের ম্যাপ। গরুটা পূর্ব পাকিস্তানের ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তানে দুধ দোয়ায় নিচ্ছে। পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হতে দেব না, পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ধরে আমরা আন্দোলন করতে করতে দেশ স্বাধীন করে ফেললাম। এখন পাচার তো বন্ধ হয়নি, পাচার তো আরো বেড়ে গেছে। এবং বাজেটে যে সুযোগ দেওয়া হলো পাচার করা টাকা ফেরত আনা, সেটার ব্যাপারে আপনার হ্যাঁ, সেটা আমি এটার সঙ্গে কানেক্ট করে বলছি, ওই তথ্যটা দেওয়া হয়নি। পাচার হওয়া টাকা 7%, সম্ভবত আমার যদি ভুল না হয়, 7% ট্যাক্স দিয়ে তারা এটাকে ক্লিন করে এখানে নিয়ে আসতে পারবে। আর খেলাপি ঋণের ব্যাপারে যেটা বলে, সেটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। এই যত কিছুই করা হোক না কেন, যতদিন ফান্ডামেন্টাল ফিলসফি, দর্শন, অর্থনীতির দর্শন আমি পরিবর্তন করে আমাদের মুক্তিযুদ্ধের ধারায় যতদিন না আনছি, এবং তথাকথিত বাজার অর্থনীতি যতদিন চালু আছে, তথাকথিত বললাম নানা কারণে, আজকে সেটা আলোচনার বিষয় নয়, কারণ বাজার অর্থনীতি বলতে বাজার তো ডিম্যান্ড সাপ্লাই, এবং এটা ঠিকমতো করতে হলে পরে আপনার অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন তাদের ফ্রি মোবিলিটি অ্যালাউ করতে হয়। তা আপনি প্রফিট মোবিলিটি অ্যালাউ করবেন, ক্যাপিটালের মোবিলিটি অ্যালাউ করবেন, কিন্তু লেবার ফোর্সের মোবিলিটিতে অ্যালাউ করবেন না। ওর জন্য এটা আমি তথাকথিত বললাম আর কি, পার্শিয়াল। যেই বাজার ব্যবস্থার যেই অংশটা লুটপাটের জন্য সুবিধা হয় সেইটুকু শুধু তারা রেখেছে, বাকিটা তো রাখেনি। এবং এই কারণে কিন্তু সমস্ত মানে সামগ্রিক সিস্টেমটাই, আপনি যতই চেষ্টা করেন, আপনি ইন্টারেস্ট রেট কমানোর জন্য একটা কারণ এটা বলা হলো যে যাতে ইনভেস্টমেন্ট বাড়ে। ইনভেস্টমেন্ট তো বাড়বে না, আপনি ইন্টারেস্ট কমার ফলে ইট উইল ক্রিয়েট নিউ অপরচুনিটি অ্যান্ড ইম্পেটাস, যাতে করে নাকি টাকা আরো লুটপাট হয় এবং বিদেশে পাচার হয়, এবং সেই ফেনোমেনাই আমরা দেখতে পাচ্ছি। একজন দর্শক বোধহয় আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমার সেলিম স্যারের কাছে প্রশ্ন, আমরা মোহাম্মদ রেজাউল করিম। জি, আমার সেলিম স্যারের কাছে প্রশ্ন হলো, বারবার যে বলা হচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, সত্যিকারে কি সেলিম স্যারের কাছে আমার প্রশ্ন, আমাদের ক্রয় ক্ষমতা কি বাড়ছে? আমাদের ক্রয় ক্ষমতা বাড়ার কথা যে সরকারি হিসেব দেওয়া হয় বিভিন্ন সময়, পরিকল্পনা মন্ত্রীর মন্তব্য নিশ্চয়ই আপনার মনে পড়বে যে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। সেটা মানে সময় নিয়ে আমি ব্যাখ্যা করব না, খালি বলবো যে যেটা বলা হলো যে মিথ্যা 3 রকম হয়, একটা কথা আছে, একটা হলো মিথ্যা, আরেকটা হলো ডাহা মিথ্যা, আরেকটা হলো সংখ্যা তত্ত্ব। এবং সত্যকে আড়াল করার বেস্ট মেথড হলো সংখ্যা তত্ত্ব। এখন যে অ্যাভারেজের হিসাব দেওয়া হয়, ওনার প্রশ্নের জবাবে বলছি, অ্যাভারেজ করে যে হিসাব দেওয়া হয় যে আমাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, মানুষের জীবনমান বাড়ছে, এইটা অ্যাভারেজ হিসাবে বলে আমাদেরকে একটা মিথ্যা বিভ্রান্তির ভেতরে আমাদের ফেলে দেওয়া হয়। যেমন নাকি আমাদের ক্লাসে এটা পড়াতো, আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, অ্যাভারেজ সম্পর্কে বলা হতো যে একটা মানুষের অর্ধেকটা যদি ফ্রিজের ভেতরে রাখেন আর বাকি অর্ধেকটা যদি চুলার উপরে রাখেন, তারপরে যদি বলেন
যে সে মোটামুটি নাতিশীতোষ্ণ আবহাওয়ার ভেতরে বসবাস করছে। এইটা যেমন হাস্যস্কর এবং অবিশ্বাস্য এবং একটা মিথ্যা ছবি আমাদের সামনে তুলে দেয় এই ঘটনা। কিন্তু দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। যেমনটা অনুষ্ঠানের আগে বলছিলাম, এবারে আমরা শ্রীলঙ্কার প্রসঙ্গে আসতে চাই। আপনারা জানেন সেখানে আজকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন রনিল বিক্রমসিংহে। তিনি রাষ্ট্রপতি হয়েছেন, যদিও তার পদত্যাগের ব্যাপারে বেশ আগে থেকেই দাবি ছিল এবং শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় আসলে এ নিয়ে বিক্ষোভ হচ্ছে। আমরা সেখানকার সবশেষ খবর এবং আসলে সেখানকার মানুষরা কি ভাবছেন এই পরিস্থিতি নিয়ে তা নিয়ে কথা বলবার চেষ্টা করব। আমার সাথে শ্রীলঙ্কা থেকে যোগ দিয়েছেন দুরুথু চন্দ্রশেখরা, তিনি সাংবাদিক শ্রীলঙ্কার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস সো লেট। Thank you for having me. So what is the general reaction after this happened? I assume this all happened legally within the framework of the constitution. Wickremesinghe did manage to secure a majority, and that is why, legally speaking, he is the legal president right now. But the protesters have always maintained that he must step down, along with the Rajapaksa dynasty, if I may call it so. So what is the general reaction and what really is the way forward? The general reaction today is by the protesters is disappointment, and they will not have it. That is what they have been telling for the past few hours. I don't think the Wickremesinghe faction also expected such an overwhelming majority. Wickremesinghe won by, he had 134 votes. So I don't think he expected this, his faction expected this. Some MPs have voted for their own personal interest, and some may have wanted to break ranks with the opposition leader, the Samagi Janabala Peramuna opposition leader Sajit Premadas's ranks. And there is a high probability that most of his MPs also voted for Wickremesinghe. But the protesters are saying that Sri Lanka needs a new system change and a new system and a change. And that what they were expecting has not happened. It's like having the old guard resuming the duties. That's what they say. So, sorry for interrupting you there, but the parliament is supposed to actually represent the people, because these people have been elected by the people, and these people, they secure the votes of the people. You have good elections, and after that, why is it the case that almost a big visible majority of the people in general fail to have the confidence in the parliament or the wish of the people, as has been demonstrated amply during the past month, is not reflected in what the parliamentarians are voting? Absolutely, you're right. The parliament is discredited right now in the eyes of the people, and it hasn't been able to deliver what the people have wanted. That is what everyone that I have spoken to in the recent past few hours are saying. And the leaders of the parliament, the MPs, have not basically heard the voices of the people and the civil society at large. And there is a clear demand for radical change, as you may have seen during the past few months. Millions of people flocking to the capital city, trying to oust most of the leaders that we've been having and being successful at it. And they're repudiated by partisan politics. And, so the problems are still at large. And this is not what the people have hoped for. So what would be the way forward now that the people are not having their confidence in either the members of the parliament belonging to the government or the opposition? Where do the people go, and what is the way forward? So for the people, agitation would continue.
and that is called the Aragale, or the agitation. That will continue. And some people are expecting a very peaceful agitation, as largely it has been over the past few months. And, they would be demanding a radical political change in the months to come. But how the new executive will hear it is what will change the course of the nation, more or less, of the way forward. Because I don't know whether he would be having any dialogue or some such with the people or the protesters, but they have clearly shown demands and laid down their demands, and the way forward would be for the prime minister. Now that is what I was telling you about the general public at large, because they're languishing in long queues. Their basic needs are not met, and for days at a time. It's a very difficult life right now, and the middle class has been bulldozed into a lower class right now. So the struggle is real for them. The primary task of the president, the priority will be to repair this beat-up economy and to restore a semblance of normalcy for the citizens. But Mr. Wickremesinghe has been running the country for a while under the presidentship of Gotabaya Rajapaksa. Now that he gets to get the entire power, is there any real difference? I couldn't follow the last part. Is there any real difference now that he is the president and not the prime minister? Would there be any difference in the running of the country? Because he has been trying his best for the last few months regarding the very issues that you just mentioned. Yeah, I didn't hear the last part, but I believe that what you asked was he's been running the country for the past few months with the Rajapaksa, Mr. Gotabaya Rajapaksa, and whether he would continue to do his... Whether there would be any significant change in the policy now that he has been elected the president. Okay. So the only silver lining is that many people think that Wickremesinghe will be a better reformer than his contenders, the Dala Salah Peruma faction of the SLPP and the leftist faction, the Anura Kumara, because he speaks the reform language. So they feel, the country at large feels that with his experience and his the outlook and the way he has dealt with the international community, that he would be a better reformer for the country. But having said that, now the country is looking for a bailout, an external financing facility from the International Monetary Fund, and the discussions have been going on. And IMF, it has been stalled somewhat due to the political instability. So if he resumes that, he would be getting a bailout, which again will not be enough because it's about 800 million and it will come in tranches. So Sri Lanka needs about 7 billion from now and up until the end of the year. But when you talk about radical change, is there any other political organization that is gathering momentum beyond the parliament that could really bring some real change? Whether there's any other organization that's gathering steam? That is, yes, that is not probably represented in the parliament, but they're gathering momentum as a political entity. Yes, so that is a big issue because now the protesters are coming together, but they don't have a clear leader. So that is a big question that people are also facing, because the country has to choose from people within the parliament and not outside the parliament. You cannot really go against the constitution. And
there is a strong opposition to partisan politics displayed in Parliament today and in the days that preceded today. But a clear leader from the Aragale or the agitation hasn't come forward to claim a position. So that is a disconnect the country is facing. Thank you so much for giving us your precious time. Duruthu Chandrasekhara just joined us. শ্রীলঙ্কা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন দুরুথু এবং তিনি আমাদেরকে সেখানকার সবশেষ অবস্থাগুলো জানাচ্ছিলেন শ্রীলঙ্কার এবং তারা আসলে কি ভাবছেন সেগুলো বলছিলেন। জনাব সেলিম, আপনার কাছে আসবো রাজনৈতিক বিশ্লেষণটা শোনার আগে, তবে তার আগে আসলে শ্রীলঙ্কার এই অবস্থায় আসার পেছনে যে অর্থনৈতিক অবস্থা সেটার ব্যাপারে ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। ঋণের কথা বলা হচ্ছে এবং তার ভারে অর্থনীতিতে পর্যটনের ব্যাপারে যে ধস নামলো করোনার সময়, তারপরে আরও কিছু ভুল সিদ্ধান্তের কারণে বিশেষ করে সারের ব্যবহার নিয়ে এই অবস্থায় এসেছে বলে অনেকে বলছেন, কিন্তু তার সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা যোগ অনেকে করছেন। আর এই মুহূর্তে আইএমএফ যে এখানে এক ধরনের নিয়ন্ত্রণ তাদের উপরে কিছু শর্ত আরোপ করতে পারছে বা ভবিষ্যতে করবে, সেটারই আসলে দীর্ঘমেয়াদী ভূমিকা কি হতে পারে, এই দুটো বিষয় যদি আমাদের বলতেন। দেখুন, এটা আপনার অর্থনৈতিক বিষয়টা হাইলি ডিসকাসড এবং সবাই জানে, কিন্তু এখানে আমার মনে হয় যেটা যে সেটা হলো যে আপনার যে গভর্নেন্স জিনিসটা এইটা ঠিক ছিল না তাদের। যত করাপশান তো হয়েছে বিকজ অফ দি, ধরেন আপনার যে মন্ত্রিসভা ছিল তাদের, সেই মন্ত্রিসভায় যেটা আমরা শুনি পত্রপত্রিকায় দেখি এবং ইউটিউবে যেগুলো দেখা গেল, সেটা দেখা যাচ্ছে যে তাদের যে পারিবারিক শাসন, এই পারিবারিক শাসনটা সবচেয়ে ক্ষতিকর হয়েছে এবং সেই পারিবারিক শাসনের ভিতরে কোনো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এবং এই যে কনস্টিটিউশনে এখন ধরেন এখনকার যে প্রেসিডেন্ট যিনি হইলেন, আমাদের দেশে যেমন আপনার ধরেন প্রেসিডেন্ট হওয়ার আগে উনি পার্লামেন্ট মেম্বার হইয়া পার্লামেন্ট মেম্বার থেকে একজন প্রেসিডেন্ট হয় নর্মালি দেখা গেছে, এবং পরবর্তীতে উনি ওই সংসদ সদস্য থেকে পদত্যাগ করে ওনার জায়গায় বাই ইলেকশন হয়। কিন্তু এদের এই যে লোকটা, উনি কি পার্লামেন্ট মেম্বার? ইজ এ পার্লামেন্ট মেম্বার? মনে হয় না, আমার আন্দাজ। প্রাইম মিনিস্টার ছিল, হ্যাঁ প্রাইম মিনিস্টার আগে ছিল, কিন্তু এই কনস্টিটিউশন এখানে পার্লামেন্ট দল একটি আসন পেয়েছে, একটি আসন, কিন্তু সে নিজে সম্ভবত না, এটা শিওর না, কিন্তু উনি মনে হয় না এটাতে, যদি হয়ে থাকে দিস উইল নট বি এ কনস্টিটিউশনাল। কিন্তু দেশের ইন্টারেস্টে এখন ধরেন আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন হয় তখন কিন্তু শাহাবুদ্দিন সাহেবের আনি বসাইল, এটা এটা যে জনগণের সিদ্ধান্ত, এইটা তখন সব দল একসাথে হইয়া তাকে এটা অ্যাকসেপ্ট করে নিছে। এখানে আমার প্রশ্নটা ওনাদের কাছে করতে আমার সুযোগ ছিল না, সেটা হলো যে উনি এটা মানুষে কেন এখন বিরোধিতা করতেছে, ওয়াই? আমার যেটা মনে হয় সেটা হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং দি গোতাবায়া, অ্যাজ গোতাবায়া অ্যাপয়েন্টেড হিম অ্যাজ এ প্রাইম মিনিস্টার। মানুষের মধ্যে এটা সন্দেহটা আসে এবং সেই সন্দেহের কারণে তার অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে যারা মুভমেন্ট করছে, সোশ্যাল মুভমেন্টগুলো যেগুলো করছে, এই মুভমেন্টের ভিতরে এইটা তাদের মধ্যে কিন্তু আছে। এটা সেলিম ভাই আরও ভালো বলতে পারবেন, আমার একটা ধারণা আর কি। তারপরে আরেকটা কনস্টিটিউশন এবং নতুন প্রেসিডেন্ট যেহেতু যদি পার্লামেন্ট মেম্বার না হয়, ইট উইল বি আনকনস্টিটিউশনাল। আর তাদের কনস্টিটিউশন সম্বন্ধে আমরা জানি না অবশ্য কী আছে সিস্টেমটা। সেটা যদি হয় সে পার্লামেন্ট মেম্বার আগে হইতে হবে, তাহলে সেখান থেকে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। এখানে এখন যদি মেজরিটিতে চিন্তা করেন, তাহলে রুলিং যেই লোক রিজাইন করে চলে গেল, ওই দলেরই লোক আবার মেজরিটি এখনও আছে এই পার্লামেন্টে। সুতরাং তারা তাদের একটা লোককে করতেছে না কেন? সেটা না করি এটা সলিউশন মনে হয় যে মানে আপনার সর্বদলীয় যদি একটা ক্যাবিনেট তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে এবং সর্বসম্মত, তাহলে আইএমএফের যে লোন পাওয়ার ব্যাপারে তাদের জন্য এটা সুবিধা হবে। আদারওয়াইজ ইট ইজ থ্রেটেন্ড, এখনও কিন্তু আনসেটেলড, এখনও কিন্তু রাজনৈতিক যে বিষয়টা এখনও কিন্তু শর্ট আউট হয় নাই। এই কারণে এদের মধ্যে যারা এখন তাকে মানতেছে না, তারা আমার মনে হয় যে তারা আপনার ওই যে মনে করতেছে সে ওই পুরান রিজিমের কে সে রিপ্রেজেন্ট করে।
আর যদি ওরা ভোটের মাধ্যমে এখন যেহেতু মেজরিটি পাইছে, তার মানে কি, তার মানে তারা সবাই একে ভোট দিয়েছে। তো তাহলে ও গোতাবায়া একজন চলে গেছে, কিন্তু তার ভাই ওরা রিজাইন করছে, কিন্তু দে আর দ্য পার্লামেন্ট মেম্বার স্টিল। তাহলে তারা সবগুলো মিলে ভোট দেবে, এখনও তারা ডিক্টেট করবে ওই দেশকে। এই ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়তো পাবলিক এটা চাইতে পারে যে পার্লামেন্টারি সিস্টেম চাইতে পারে। পার্লামেন্টারি সিস্টেম চাইলে কিন্তু তখন এটার সলিউশন মনে হয়, এটা উনি ভালো বলতে পারবে পলিটিশিয়ান, মানে এটা মানে আমাদের এটা মানে ধারণা আর কি, যে এটা পার্লামেন্টারি সিস্টেমে আসলে এবং আইদার শাহাবুদ্দিন সাহেবের যে পরিস্থিতি ওই সময়, যে ওনাকে যে প্রেসিডেন্ট বানানো হয়েছে, সেই পরিস্থিতিতে আপনি আমাদের সাথে চিন্তা করতে পারেন, এটা আমাদের ওই সলিউশনটা, সেই সলিউশন তখন কিন্তু সর্বদলীয়ভাবে এটা হয়। এখানেও সারা দেশ মুভমেন্ট করছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে এখনও কিন্তু তারা এখন হতে পারতেছে না যে এই সিস্টেমের কারণে, এবং তাদের মনে হয় ওই সন্দেহটা এখনও দূরীভূত হয় নাই যে ওই গোতাবায়া ওখানে সিঙ্গাপুরে বসি বা দুবাইতে বসি অথবা অন্য কোনো জায়গায় গেলেও সেখানে বসে কিন্তু সে চালাবে। এই যে ভয়, এই ভয়ে কিন্তু এরা কিন্তু এখন আপনার কী করতে, তাহলে ইট ইজ নট। এবং IMF তখনই শিওর হবে, তারা তো এটা তো চুক্তি হবে, এবং সেই চুক্তিটা আপনি যে লোন এগ্রিমেন্টটা করবেন কাকে দিচ্ছেন, হু ইজ রিপ্রেজেন্টিং দিস, এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে কিনা সেটা বোধহয় একটা প্রশ্ন। এটা কনফিডেন্স থাকতে হবে তো, সেই ইয়ে আপনার রিস্ক ফ্যাক্টর যেটা, মানে লোনের ক্ষেত্রে মোস্টলি তো রিস্ক, পলিটিক্যাল রিস্ক, তারপরে আদার যে সমস্ত রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক, মার্কেটিং রিস্ক, অন্যান্য যে রিস্কগুলো আছে, সেটার মধ্যে এখানে এখন কিন্তু হাইয়েস্ট ওয়েট হলো পলিটিক্যাল রিস্ক। এই পলিটিক্যাল রিস্কে মানে যেই লোকটা এখন এই কান্ট্রিকে হেড করবে, সেই লোকটা সর্বসম্মতভাবে গৃহীত হলে তাদের জন্য সুবিধা, দে ক্যান সেল ইট টু দেয়ার বোর্ড। IMF তার বোর্ডের মধ্যে তো এটা প্লেস করবে, বোর্ডে তখন মিটিং হলে তখন তারা কোশ্চেন করবে, যারা এই প্রপোজালটা নিয়ে যাবে তাদেরকে বলবে যে তোমরা এগুলো দেখছো কিনা, তাহলে অ্যাট দ্য এন্ড অফ ফাইনালি বলবে যে হু ইজ হেডিং দি কান্ট্রি, এবং সেটা তাদের পছন্দ মতন লোক কিনা, সেটাও কিন্তু তাদের একটা ধন্যবাদ বিষয় থাকবে। জনাব সেলিম, আপনার কাছে আসতে চাই, যে বিষয়টা ঘুরে ফিরে এসেছে যে তাদের যে পার্লামেন্ট, সেখানে যারা আছেন তাদের উপরে আসলেই যে বিক্ষোভকারীরা যারা হাজার হাজার মানুষ গিয়ে এক পর্যায়ে প্রেসিডেন্টের বাসভবন কার্যালয় দখল করে নিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছেন, এবং স্পষ্টতই সেখানে যে নিরাপত্তা বাহিনীরা তাদেরও এক ধরনের সায় ছিল, না হলে তো এইভাবে তারা একেবারে শান্তিপূর্ণভাবে গিয়ে চলে যেতেও পারতেন না, ছেড়েও আসতে পারতেন না। আপনার কি মনে হয়েছে এই সংকটের সাথে যে সংসদীয় ব্যবস্থা বা নির্বাচনের মাধ্যমে যারা এখানে এসেছিলেন তাদের পার্লামেন্টে, তাদের এত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ কিভাবে ঘটলো? ধন্যবাদ। এই ঘটনা তো অনেকদিন ধরেই, কয়েকদিন ধরেই আমরা শুনছি, খুব উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, সারা দুনিয়ার মানুষ শ্রীলঙ্কার দিকে নজর। আগেও মনে হয়েছে, আজও যেই কথাগুলো আমরা শুনছিলাম, আমার মনে হলো 69-এ আইয়ুবের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান, এবং আমি সরাসরিভাবে ওইটার সঙ্গে জড়িত ছিলাম, তখন মানুষের যে জাগরণ আমরা দেখেছিলাম, তার সামনে অন্য কিছু যেটাকে বলে এস্টাবলিশমেন্ট, সেইটা যে টিকে থাকতে পারে না, সেইটি এরকমই ঘটনা বলি সেখানে কিন্তু ঘটছে। এবং আরেকটা কথা বলে মনে রাখা দরকার যে শ্রীলঙ্কার ঘটনাবলীর পেছনে তাদের আভ্যন্তরীণ সংকটটা যেমন একটা প্রধান বিষয়, কিন্তু এইটার সঙ্গে কিন্তু আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলীর কতগুলো সম্পর্ক আছে। এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নে আমেরিকা তার স্ট্র্যাটেজি নতুনভাবে শক্ত করার জন্য ইতিমধ্যে কতগুলো ঘোষণা দিয়েছে, এবং এখানে ভারত এবং চীন তাদের দ্বন্দ্ব শ্রীলঙ্কাকে কেন্দ্র করে, এইগুলো কিছু ব্যাকগ্রাউন্ড ঘটনা আমাদের মনে রাখা উচিত। এখন অ্যাকচুয়াল পরিস্থিতি হলো আমার নিজের বিবেচনায় একটা টোটাল ক্রাইসিস শ্রীলঙ্কায়। এটা অর্থনৈতিক পথ, যেই পথে শ্রীলঙ্কা চলছে সেটা কোলাপস করে গেছে, এবং সেইটারই ফলাফল হিসেবে আমরা আসু যে চরম জীবন সংকটের ভেতরে তারা নিক্ষিপ্ত, সেই পরিস্থিতিটা দেখছি। একই সঙ্গে রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটের মূল দিকটা হলো এই যে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে পার্লামেন্টে তার প্রতিফলন
যথাযথভাবে না হয়, এইটাকে যে ইনস্টিটিউশনালাইজ করে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি একটা সাংবিধানিক রূপে একটা পথ করে দেবেন, সেটা কিন্তু শেষে যে কথাটা বলছিলেন দুরুথু, সেটা হচ্ছে গিয়ে তাদের যে বিক্ষোভ সেটা একেবারেই স্বতঃস্ফূর্ত এবং তার স্পষ্ট কোনো নেতৃত্ব নেই। তাহলে কি এইভাবেই এটা হারিয়ে যাবে এই বিক্ষোভটা, যে আগের ব্যবস্থাটাই আসলে ঘুরে ফিরে থেকে যাচ্ছে, নাকি এই বিক্ষোভটাও আসলে এক ধরনের নেতৃত্ব পেতে পারে? না, আমি মনে করি যে এটা হয়তো 16 আনা, উনি সঙ্গে থাকলে পরে আর একটু জিজ্ঞেস করতে পারতাম আমি, এটা 16 আনা সত্য না। প্রত্যেকটা ঘটনার ভেতরে কিছুটা স্বতঃস্ফূর্ততা থাকে, আবার কিছুটা সংগঠিত রূপ থাকে। বর্তমানে হয়তো স্বতঃস্ফূর্ততাটাই প্রধান, কিন্তু এইটার ভেতরে কিন্তু সংগঠনের উপাদানগুলো রয়ে গেছে। আমার স্পষ্ট মনে আছে মে দিবসে বিশাল তাদের কলম্বোতে জেভিপির নেতৃত্বে বিশাল লাল পতাকার মিছিল সেখানে হয়েছিল, এবং এটা একটা শক্তিশালী সংগঠন, তাদের ক্যাডার কর্মী, সেখানকার কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য লেফট জেভিপি থেকে একটা অংশ বেরিয়ে এসে তারা আরও র্যাডিক্যাল কতগুলো কর্মসূচি নিয়ে আগিয়েছে। দ্বিতীয় হলো, আমার ইনফরমেশন অনুযায়ী যে রাজপথের যে ডেমনস্ট্রেশনগুলো হচ্ছিল, অন্য কোনো দলের উপস্থিতি দেখা যায় নাই, কিন্তু এই লেফট ফোর্সগুলো কিন্তু সেখানে পিপলের ভেতরে ছিল। এবং আমার নিজের ধারণা যে রাজনীতিতে কিন্তু এরকম সিচুয়েশনে নেতৃত্ব তৈরি হয়ে যায় জনগণের ভেতর থেকে। আমাদের ভাষা আন্দোলনের সময় আপনি খেয়াল করবেন, প্রমিনেন্ট নন লিডার কে ছিল? কেউ ছিল না। ভাষা মতিন, গাজীউল হক ছাত্র নেতাদের ভেতর থেকে বেরিয়েছে, এবং সেইখানে বড় বড় মুসলিম নেতাদেরকে হারিয়ে দিল, পরাজিত করে দিল ইলেকশনের ভেতর দিয়ে। কিন্তু এখন যেটা সবার চিন্তার বিষয়, যেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এইটা হলো ব্যাপার। এইটা একটা সমূহ আশঙ্কা যে আমরা যেমন ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, এইটা ভাষা আন্দোলন 52তেই শেষ হয়নি, 54 যুক্তফ্রন্টের বিজয়ের ভেতর দিয়ে গভর্নমেন্ট হলো, কিন্তু ষড়যন্ত্রের ভেতর দিয়ে সেটাকে আবার কিন্তু পুরানো কাঠামোর ভেতর নিয়ে গেল, একটা দীর্ঘ আন্দোলনের মধ্যে হয়তো প্রবেশ করছে শ্রীলঙ্কা। কিন্তু 69-এ সেটা আর করতে পারেনি, কারণ সেটা আমাদের চলে গেল মুক্তিযুদ্ধের জায়গায়। জি, এখন শ্রীলঙ্কায় কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটার স্বাভাবিক কনক্লুশন হওয়া উচিত যে টোটাল চেঞ্জ অফ দ্য রুলিং ক্লাস ফিলসফি, এবং সেখান থেকে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, টোটাল র্যাডিক্যাল ট্রান্সফরমেশন বলেছেন। শেষের দিকে চলে এসেছি, ডক্টর জামাল আপনার কাছে আসতে চাই। প্রথম দিকে এই শ্রীলঙ্কার সংকট যখন শুরু হয়েছে 3-4 মাস আগে, তখন আসলে বলা হচ্ছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সাথে শ্রীলঙ্কাকে মেলানোর কোনো কারণ নেই, বেশিরভাগ অর্থনীতিবিদ তাই মনে করছিলেন। সম্প্রতি IMF একটা মন্তব্য করেছে যে আরও অনেক দেশে আসলে শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেওয়ার উচিত, এবং বিবিসি তার পরিপ্রেক্ষিতে বলেছে বাংলাদেশ, পাকিস্তান সহ আরও কিছু দেশ আসলে সংকটে পড়তে পারে। আপনার কি মনে হয়, আসলেই কি আমরা যথেষ্ট দূরে আছি শ্রীলঙ্কা থেকে? এক্সিস্টিং যে সিচুয়েশনটা আছে এটা তো আপনার ইকোনমিক কন্ডিশন, এই ধরনের সিচুয়েশনে সারা দুনিয়াতে যে কারেন্সি ওয়ার, যেমন আপনার এই যে সুইপ সিস্টেম, এটা কিন্তু নেটোর মালিকানায়, এবং আমেরিকা হলো এটার হেড, যে কারণে এখন রাশিয়াকে আপনার এই সিস্টেম থেকে বাদ দিয়ে রাখছে। তার মানে কারেন্সি ওয়ারটা চলতেছে, যে কারণে কেউ কিন্তু এটা থেকে মুক্তি পাওয়ার অল্প সময়ের ভিতরে কোনো সুযোগ নাই, সবাই কিন্তু এই রিস্কে আছে। আমাদের অবস্থাটা হলো যে তারা মানে এই ক্রাইসিসটা আরম্ভ হওয়ার আগে দিয়েই তাদের অবস্থা ডেটোরিয়েট করতেছিল, যে এটা তারা প্রিডিকশানে, তাই ক্যালকুলেশনটা যেটা ছিল সেই ক্যালকুলেশনে কিন্তু শ্রীলঙ্কা ওই দিকেই যাচ্ছিল। কিন্তু বাংলাদেশেরটা ওই অবস্থায় এখনও পর্যন্ত আপনার নাই, কারণ হলো যে জিডিপি এবং লোনের যে রেশিও, সেই রেশিওতে বাংলাদেশের পজিশন বেটার আছে এদের থেকে, এবং এই সাউথ এশিয়ার ভিতরে আপনার মোটামুটি এটা কমফোর্টেবল সিচুয়েশান আছে। 6 মান্থের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 6 মাসের আছে, কিন্তু এখানে এটাই তো শেষ না। এটা লইয়া যদি আমি বগল দাবা করি তাহলে তো হবে না, আমাকে সাবধানতা, প্রত্যেকটা জিনিসে সাবধানে, এবং এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রতিটা এরিয়াতে শিক্ষা নিয়ে আমাদেরকে আমাদের যে সমস্ত জায়গায় উইকনেসগুলো আছে, সেই উইকনেসগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। ব্যাংকিং সিস্টেম বলেন, স্টক মার্কেট বলেন, কারেন্সি ম্যানেজমেন্ট বলেন, রেভিনিউ ম্যানেজমেন্ট বলেন, মনিটারি পলিসি বলেন, প্রত্যেকটা জায়গায় একটার সাথে লিঙ্ক কিন্তু
এই জিনিসগুলো যদি আপনার ঠিক না থাকে, এবং আমাদের যেমন আপনার এই যে ট্যাক্স কালেকশন যেটা এখন, এটা তো ধরেন আপনার 1972 সালে আপনার ট্যাক্স 783 কোটি টাকা না কত কোটি টাকা যেটা আপনার বাজেট হয়েছে, সেই বাজেট এখন 6,78,000 কোটি টাকা এবার ডিক্লেয়ার করলো। তো তার মানে কি অনেক সাইজ বড় হয়েছে, কিন্তু এর থেকে বড় ক্যাপাসিটি বাংলাদেশের আছে। এটা কিন্তু এখনো কিন্তু আমলাতন্ত্রের আওতায় এটা কিন্তু হচ্ছে না। ডিজিটালাইজ না হওয়ার কারণে আপনার ধরেন ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই তিনটা ডিস্ট্রিক্টের থেকে আপনার 65% সেলিম ভাই, 65% রেভিনিউ কালেকশন হয়, আর সারা দেশে কিন্তু আপনার আজান দিয়ে খাইতেছে সবাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের মতো আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।